রিম্পা তার বাবা মহেশচন্দ্র বাবুর সঙ্গে শহরে বাস করত। মহেশচন্দ্র বাবু হলেন শহরের টপ 10 ইন্ডাস্ট্রিয়ালিস্টের মধ্যে একজন। রিম্পার বয়স এখন 25 বছর। রিম্পা ছোটবেলা থেকেই তার ধনী বাবার আদর আবদারে বিগড়ে গিয়েছিল। সে সবসময় অনেক অনেক টাকা অপচয় করত। প্রত্যেকদিন বন্ধুদের সঙ্গে শপিং এ যাওয়া, দামি দামি মেকআপ কেনা, ব্র্যান্ডের জামা কাপড় জুতার কেনাকাটা চলতেই থাকতো। রিম্পার মা ছিল না, তাই মা মরা মেয়েকে তার বাবা তেমন ভাবে শাসন বারণ করতে পারত না। তাই মহেশচন্দ্র বাবু তার মেয়েকে পরিবর্তিত করার জন্য তার ছোটবেলার বন্ধু রামপ্রতাপের ছেলে আবিরের সঙ্গে রিম্পার বিয়ে দিয়ে দেয়। বিয়ের পরের দিন কি হলো, কি বললাম তুমি শুনতে পেলে না? এখানে এসে আমার 4-5 দিন হয়ে গেল, আমি এখনো পর্যন্ত কিছু শপিং করতে পারলাম না। আমার শপিং করার খুব ইচ্ছে করছে, আমাকে তাড়াতাড়ি 20,000 টাকা দাও। রিম্পার কথা শুনে আবির এবং তার পরিবারের সকলে অবাক হয়ে যায়। রিম্পা, তুমি ভুলে যাও না তুমি এখন আর তোমার বড়লোক বাবার মেয়ে নও, এখন তুমি একটা মধ্যবিত্ত পরিবারের বৌমা। হ্যাঁ জানি তোমাদের টাকা পয়সার অভাব ছিল না, তাই সবসময় তুমি অনেক অনেক টাকা নষ্ট করে এসেছো, কিন্তু এখন সেটা আর হবে না। প্রয়োজনের চেয়ে বেশি টাকা তোমাকে আমরা দিতেও পারবো না, আর দিতে চাইলেও দিতে পারবো না, কারণ আমার স্যালারি মাত্র 30,000 টাকা। কি, তোমার স্যালারি মাত্র 30,000 টাকা? এ বাবা, আমার বাবা তো আমাকে আগে বলেনি এটা। আমি অত কিছু জানি না। বড়লোক বাবার মেয়েকে বিয়ে করেছো যখন, তখন তার ইচ্ছা চাহিদাগুলো তো তোমাকে পূরণ করতেই হবে। ঠিক আছে, আজকে প্রথম দিন বলে আমরা তোমাকে শপিং করার টাকা দিচ্ছি, কিন্তু এর পরে এত বেশি বেশি টাকা আমাদের কাছে চাইবে না, কারণ আমরা প্রয়োজনের অতিরিক্ত কোনো জিনিস কিনতে পছন্দ করি না, বুঝেছো? এই বলে আবির রিম্পাকে 20,000 টাকা দিয়ে দেয়। রিম্পা টাকাটি নিয়ে শপিং করতে চলে যায়। কয়েকদিন পর সে আবারও 10,000 টাকা চায়। এরকম ভাবে সে প্রায় কয়েকদিন পরপরই আবিরের কাছ থেকে অনেক অনেক টাকা দাবি করত। এরকম ভাবে বেশ কয়েকদিন চলতে থাকে। একদিন আবির বিরক্ত হয়ে রিম্পাকে বলে, রিম্পা, আমরা তোমাকে আর একটা টাকাও দেবো না। তুমি কেন ভুলে যাচ্ছ আমরা তোমার বাবার মতো বড় লোক নয়। টাকা ইনকাম করতে যথেষ্ট কষ্ট করতে হয়। তুমি জানো এক এক টাকা ইনকাম করতে কতটা পরিশ্রম করতে হয়। আমরা তোমাকে কোনো টাকা দেবো না, তুমি বরং নিজেই কোনো চাকরি করো। তোমার নিজের টাকা দিয়েই তুমি নিজের প্রয়োজনীয় জিনিস কিনে নেবে। কি সত্যি? তাহলে তো খুবই ভালো হবে। আমিও এটাই চাইছিলাম। আমারও বারবার তোমাদের কাছে আর হাত পাততে ইচ্ছে করে না। আর সারাদিন বাড়িতে থেকে থেকে এমনিও আমি বিরক্ত হয়ে উঠেছিলাম। চাকরি বাকরি করবো, সবসময় বাইরে থাকবো, আর নিজের খরচ নিজেই চালাবো। তোমাদের কাউকে আমার আর কোনো প্রয়োজন নেই, ওকে? এই বলে রিম্পা সেখান থেকে চলে যায়। রিম্পা পরের দিন থেকে চাকরির জন্য অনেক জায়গায় যায়, কিন্তু তার মধ্যে সেরকম ট্যালেন্ট না থাকায় সে ভালো ভালো কোম্পানিতে চাকরি পায় না। শেষ পর্যন্ত সে একটা প্রাইভেট স্কুলে পার্ট টাইম পড়ানোর জব পায়। তার কাছে কোনো উপায় না থাকায় সে প্রাইভেট স্কুলে টিচিং এর কাজে নিযুক্ত হয়ে পড়ে, কিন্তু এই কাজের জন্য তাকে অনেক কম টাকা বেতন দেওয়া হবে বলা হয়। এজন্য রিম্পার মন খুবই খারাপ ছিল, কিন্তু তার কিছু করারও ছিল না। আবির, আমি একটা ভালো চাকরি পেয়ে গেছি। আমি প্রাইভেট স্কুলে বাচ্চাদের পড়াতে যাব, আর মাসে মাসে যে টাকা ইনকাম করব সেই টাকা দিয়ে আমি আমার লাইফটাকে এনজয় করব। তোমার উপর আর কোনোভাবে ডিপেন্ড করব না। আমার বাবার কাছেও আমি আর টাকা চাইবো না, কারণ আমার বাবা আমাকে আর টাকা দেবে না বলেছে। আমি জানি তুমি নিশ্চয়ই আমার বাবাকে টাকা দিতে বারণ করেছো। আমি কিছুই করিনি, বরং তোমার বাবা আমাকে ফোন করে তোমাকে ফালতু ফালতু টাকা দিতে বারণ করেছে। হ্যাঁ ঠিক আছে, আমার কাউকে প্রয়োজন নেই। এই বলে রিম্পা সেখান থেকে রাগ করে চলে যায়। সে পরের দিন থেকে প্রাইভেট স্কুলে বাচ্চাদের পড়ানো শুরু করে দেয়। বাচ্চাদের পড়াতে তার ভালো লাগতো না, কারণ তার পরিশ্রম করার কোনো অভ্যাস ছিল না। ছোটবেলা থেকেই সে আরাম বিলাসিতার মধ্যে দিয়ে বড় হয়েছিল, কিন্তু টাকার জন্য বাধ্য হয়ে তাকে তার কাজ করতে হয়। দেখতে দেখতে 1 মাস কেটে যায়। সে তার প্রথম স্যালারি পায়। 1 মাস এত পরিশ্রম করে মাত্র 20,000 টাকা পেলাম। এই 20,000 টাকা দিয়ে কি যে হবে? একবার শপিং করতে গেলেই তো শেষ হয়ে যাবে। না, এই টাকাটা আমাকে 1 মাস চালাতে হবে। অনেকদিন সিনেমা দেখতে যাওয়া হয়নি, সিনেমা দেখতে যাওয়ার খুব ইচ্ছা করছে। রিম্পা তার স্কুলেরই একজন সহকর্মী তানিয়া ম্যাডামকে সিনেমা দেখতে যাওয়ার জন্য বলে। সে কয়েকদিনের মধ্যেই শপিং করে এবং পার্লারে গিয়ে 20,000 টাকা শেষ করে ফেলে। তাই তার মন খুবই খারাপ হয়ে যায়। মাত্র 1 সপ্তাহ হলো আমি 20,000 টাকা শেষ করে ফেললাম। এখনো এই মাসের 20 দিন বাকি। আমি টাকা ছাড়া কিভাবে থাকবো? আমাকে অন্য কোনো উপায় খুঁজে বের করতে হবে। হ্যাঁ,
আমার মাথায় একটা খুব ভালো আইডিয়া এসেছে। সামনেই বাচ্চাদের পরীক্ষা আছে, আমি যদি বাচ্চাদের কোয়েশ্চেন পেপার লিক করে দিই আর তার বদলে টাকা খাই তাহলে কেমন হয়? রিম্পা মনে মনে নানান রকম চিন্তা ভাবনা করতে থাকে। রিম্পা তার ক্লাসের রিঙ্কি নামের একটি মেয়েকে ভালো করেই জানতো। রিঙ্কি পড়াশোনায় তেমন ভালো ছিল না, কিন্তু রিঙ্কি একটা ধনী পরিবারের মেয়ে ছিল। রিম্পা মনে মনে রিঙ্কিকে তার জালে ফাঁসানোর চেষ্টা করে। রিঙ্কি, দিন দিন তোমার পড়াশোনার কি অবস্থা হচ্ছে? আর কিছুদিন পরেই তোমার পরীক্ষা। পড়াশোনা করছো না কেন মন দিয়ে? ক্লাসের পর তুমি আমার সঙ্গে আলাদাভাবে কথা বলবে। তোমাকে আমি কিছু টিপস দেব যাতে তুমি মন দিয়ে পড়াশোনা করতে পারো। ঠিক আছে ম্যাডাম। রিম্পার ক্লাস নেওয়া শেষ হয়ে যাওয়ার পর রিঙ্কি তার সঙ্গে আলাদাভাবে কথা বলতে চায়। কি ব্যাপার রিঙ্কি, এর আগের বার তুমি ইউনিট টেস্টেও খুব কম নাম্বার পেয়েছিলে। যে কোয়েশ্চেনগুলো পড়েছিলে সেগুলো এক্সামে কমন আসেনি নাকি? হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিক ধরেছেন। আমি সবসময় যেই কোয়েশ্চেনগুলো পড়ে যাই ওগুলো পরীক্ষায় আসে না। সবসময় উল্টোপাল্টা কোয়েশ্চেন আসে, সেই জন্য আমি ভালো করে লিখতে পারি না জানেন। আমার তো ভালো রেজাল্ট করার খুব ইচ্ছা, বাড়িতেও আমাকে আমার বাবা মা খুব বকে। তোমার কোনো চিন্তা নেই, আমি তোমাকে হেল্প করতে পারি। তুমি খুবই ভালো একটা মেয়ে, তুমি আমার ফেভারিট স্টুডেন্ট। আমি চাই তুমি অনেক ভালো রেজাল্ট করো। তোমাকে অ্যাডভান্স পরীক্ষার কোয়েশ্চেন দিয়ে দিতে পারি আমি, যদি তুমি ব্যাপারটা গোপনীয় রাখতে পারো আর আমাকে কিছু টাকা দিয়ে হেল্প করতে পারো। কি আপনি সত্যি বলছেন ম্যাডাম? আপনি সত্যি সত্যি আমাকে পরীক্ষার কোয়েশ্চেন দিয়ে আমাকে হেল্প করবেন? তাহলে তো আমি ক্লাসে ফার্স্ট হব। আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি শুধু শুধু কেন বলতে যাব? এতে তো আমার সুবিধা। কিন্তু ম্যাডাম, আপনি কত টাকা নেবেন? তোমার সাবজেক্ট হচ্ছে 7টা, তাই তো? তুমি টোটাল আমাকে বেশি নয় 3-7 21 20,000 টাকা দিয়ে দেবে। কিন্তু তুমি টাকাটা আমাকে দেবে কিভাবে? তোমার বাবা মা তোমাকে এই কাজে হেল্প করবে তো? হ্যাঁ ম্যাডাম, অবশ্যই। আমার বাবা মাকে বললে এক কথায় রাজি হয়ে যাবে। বাবা মা তো চাই যে আমি ক্লাসে ফার্স্ট হই, তাহলে তো আমার বাবা মায়ের খুব নাম হবে। ওকে, গুড গার্ল। খুব সাবধান কিন্তু, টাকাটা যখন আমাকে দেবে তখন যেন কেউ দেখতে না পায়। আর কোয়েশ্চেনগুলো আমি চালাকি করে তোমাকে দিয়ে দেব। তোমাদের ক্লাসে যাব, তুমি হোমওয়ার্ক দেখানোর নাম করে তোমার খাতাটা আমাকে দিয়ে দেবে। আমি ওই খাতার মধ্যেই কোয়েশ্চেনগুলো দিয়ে দেব। রিম্পার কথা শুনে রিঙ্কি খুবই খুশি হয়। পরের দিন রিম্পা তার প্ল্যান মতো রিঙ্কির কাছ থেকে 20,000 টাকা নিয়ে নেয় এবং তাকে কোয়েশ্চেন পেপারগুলোর একটা কপি করে দিয়ে দেয়। রিম্পা খুবই খুশি হয়। উফ, এত ভালো আইডিয়া আমার মাথায় আগে আসেনি কেন? আমার তো টাকার আর কোনো চিন্তাই নেই। আমার ক্লাসের আমি আরো কিছু বাচ্চাকে বোকা বানাতে পারবো। আমি অনেক অনেক টাকা পাবো। আমার লাইফটা আবার আগের মতো হয়ে যাবে। উফ, আমার তো ভেবেই আনন্দ হচ্ছে। রিম্পা সেদিনের পর থেকে তার ক্লাসের বাচ্চাদের ঘুষের বিনিময়ে কোয়েশ্চেন পেপার লিক করতে থাকে। সে অন্যান্য ম্যাডামদের সঙ্গে খুবই ভালো সম্পর্ক বজায় রেখেছিল, তাই তার সাবজেক্ট ছাড়া অন্যান্য সাবজেক্টের কোয়েশ্চেনগুলো সে খুব সহজেই পেয়ে যেত। সে ক্লাস 8-এর 10টা বাচ্চাকে ঘুষের বিনিময়ে কোয়েশ্চেন পেপার দিয়েছিল। এর ফলে তার অনেক টাকা লাভ হয়। সে খুবই আনন্দিত হয়ে পড়ে এবং আর দেরি না করে শপিং মলে শপিং করতে চলে যায়। অনেক অনেক দামি দামি এক্সপেন্সিভ জামা কাপড় কিনে সে বাড়িতে নিয়ে আসে। রিম্পা, কিছুদিন আগেই তো তুমি শপিং করলে। তুমি বললে তোমার সব টাকা শেষ হয়ে গেছে। তুমি আবার এত কিছু কেনার টাকা কোথায় পেলে? তোমার স্যালারি তো খুবই কম, তাহলে তুমি এগুলো কিভাবে কিনলে বলো? ও তুমি বুঝবে না, আমি এখন এক্সট্রা কাজ করছি। তোমাকে এ বিষয়ে বেশি নাক গলাতে হবে না। কি মনে করেছো তুমি টাকা না দিলে আমার ইচ্ছেগুলো পূরণ করতে পারবো না? শপিং করা হলো আমার হবি। শপিং করে আমি একটা আলাদাই আনন্দ পাই, তাই শপিং করা আমি বন্ধ করতে পারবো না, বুঝেছো? আর তোমার টাকার প্রয়োজন পড়লে তুমি আমাকে বলতে পারো। তুমি তো হাজবেন্ড হয়ে নিজের বউয়ের ইচ্ছা পূরণ করতে পারোনি, আমি বউ হয়ে তোমার চাহিদাগুলো নিশ্চয়ই পূরণ করব। না, তোমার কাছ থেকে টাকা নেওয়ার আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি একটাই কথা বলবো, নিজেকে পরিবর্তন করো, এখনো সময় আছে। না, কখনোই না। আমি নিজেকে কেন পরিবর্তিত করব? আমি যা করলে হ্যাপি থাকি, যা যা করলে আনন্দ পাই, আমি সেগুলোই করব। এভাবেই রিম্পা ঘুষের বিনিময়ে কোয়েশ্চেন পেপার লিক করার ফলে অনেক অনেক টাকা পেয়ে যেত। তার কাছে টাকার কোনো অভাব হতো না। আর এখন সে ঠিকমতো স্কুলে ক্লাস নিতেও যেত না। এরকম ভাবেই 1 বছর কেটে যায়। একদিন রিম্পা রিঙ্কিকে ক্লাস 10-এর কোয়েশ্চেন পেপার দিচ্ছিল। ঠিক সেই সময় তার ক্লাসের ফার্স্ট বয় রাজা এই কাজটা করতে তাদের দেখে ফেলে। ও, এবার আমি বুঝলাম, তাই বলি যে আমি কেন ফার্স্ট হতে পারছি না।
যারা কখনোই ভালো করে পড়াশোনা করে না, টেনে টুনে পাস করে, আজকাল তারাই ক্লাসে ফার্স্ট হচ্ছে। বুঝেছি, এসব আমাদের রিম্পা ম্যাডামের চালাকি। তাহলে ম্যাডাম ঘুষ খেয়ে কোশ্চেন পেপার লিক করে দিচ্ছে। ম্যাডাম আমাদের এত বড় সর্বনাশ করবেন আমি এটা ভাবিনি। আমাকে কিছু একটা করতেই হবে। রাজা পরের দিন রিম্পা ম্যাডামকে আলাদাভাবে কথা বলার জন্য একটা ক্লাসরুমে ডেকেছিল। কি হলো রাজা, তুমি আমাকে এখানে ডাকলে কেন? তোমার কিছু সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ ম্যাডাম, আসলে আমি শুনেছি আপনি ঘুষের বিনিময়ে সবাইকে কোশ্চেন পেপার দেন। আসলে ম্যাডাম আমি আগে ফার্স্ট হতাম, জানেন, এখন আর হতে পারছি না। এই কথাটা শুনে রিম্পা খুবই ঘাবড়ে যায়। কিসব বলছো? কে বলেছে তোমাকে এসব কথা? আমি আবার কবে ঘুষ নিলাম? আমি যথেষ্ট সৎ একজন মানুষ, এসব অসৎ কাজকর্ম আমি করি না, বুঝেছো? আরে ম্যাডাম, আপনি ভয় পাচ্ছেন কেন? আমি তো এখানে আপনাকে ঘুষ দিয়ে কোশ্চেন পেপার নিতে এসেছি। আপনার কোনো চাপ নেই, আমি কাউকে বলবো না। আমাকে কত টাকা দিতে হবে সেটা বলুন। ও আচ্ছা, এই ব্যাপার। যেহেতু ক্লাস 10 এর কোশ্চেন, সেজন্য তোমাকে কিন্তু বেশি টাকা দিতে হবে। রাজা খুবই চালাকি করে তাদের স্কুলের হেড স্যার এবং অন্যান্য টিচারদের আগে থেকে সবকিছু জানিয়ে রেখেছিল। রাজা যেই ক্লাসরুমে রিম্পার সঙ্গে কথা বলছিল, সেই ক্লাসরুমের বাইরে হেড স্যার এবং অন্যান্য টিচাররা দাঁড়িয়েছিল। তারা সব কথাই শুনে ফেলেছিল। হেড স্যার ফোনে সবটাই ভিডিও রেকর্ডিং করে নেয় এবং সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে সেখানে ডাকে। পুলিশ রিম্পাকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। খবর পেয়ে আবির রিম্পার কাছে যায়। আবিরকে দেখে রিম্পা কাঁদতে শুরু করে। আবির, আমাকে ক্ষমা করে দাও। আমি টাকার লোভ করতে গিয়ে নিজের চালে নিজেই ফেসে গেছি। তুমি আমাকে অনেকবার বুঝিয়েছিলে, আমি তোমার কথা শুনিনি। আমার বাবাও আমাকে অনেক বুঝিয়েছিল, কিন্তু আমি কাউকে পাত্তা দিইনি। আমি তোমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব, তবে একটা শর্তে। তোমাকে তোমার লোভ লালসা ছাড়তে হবে, আর প্রয়োজন ছাড়া টাকা খরচ করা যাবে না। আর হ্যাঁ, তোমাকে আর কোনো কাজও করতে হবে না। তুমি সাধারণ সংস্কারী মেয়ের মতোই সংসার করবে। বলো পারবে কি না? রিম্পা তার ভুলের জন্য খুবই অনুশোচিত ছিল। আবির এবং মহেশচন্দ্র বাবু বড় উকিলের সঙ্গে যোগাযোগ করে। এক সপ্তাহ পর রিম্পা জেল থেকে মুক্তি পায়। জেল থেকে ছাড়া পেয়ে রিম্পা নিজেকে পরিবর্তিত করে ফেলে। সে এখন আর টাকার লোভ করে না। তার সমস্ত বাজে অভ্যাসগুলো সে তার জীবন থেকে দূর করে দিয়েছিল। রত্নাদেবী ঠিক করে যে তার বড় বৌমা রীতা যেমন মডার্ন, ঠিক সেরকমই মডার্ন মেয়েকে সে তার ছোট বৌমা বানিয়ে বাড়িতে নিয়ে আসবে। কিন্তু তার ধারণার একেবারে বিপরীতটাই ঘটে। রত্নাদেবীর ছোট ছেলে রাজ গ্রামে কাজ করার সময় গ্রামের মেয়ে সুচরিতাকে পছন্দ করে বসে। তাই সে বাড়িতে কাউকে কিছু না জানিয়ে সুচরিতাকে বিয়ে করে তার হাত ধরে তাকে বাড়িতে নিয়ে আসে। ছোট ছেলের এরকম কাজ দেখে মা এবং বৌদি ভীষণ পরিমাণে অবাক হয়। প্রথমে তারা কিছুতেই সুচরিতাকে মেনে নিতে চায় না। রাজ, তুই গ্রামে গিয়ে একটা গ্রামের মেয়েকে বিয়ে করে নিয়ে আসলি, আর আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলি না? তুই আমার বাড়ির ছোট ছেলে, তাই তোর বিয়ে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল, কিন্তু তুই আমাদের স্বপ্নে জল ঢেলে দিলি। হ্যাঁ রাজ, মা একদম ঠিক কথাই বলেছে। আমি ভেবেছিলাম তুমি হয়তো আমার মতো শিক্ষিত আর মডার্ন একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসবে, কিন্তু তুমি গ্রাম থেকে এরকম একটা অশিক্ষিত আর বোকা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলে। সত্যি নট এক্সপেক্টেড ফ্রম ইউ। এই অশিক্ষিত এবং বোকা কথাটা সুচরিতার ভীষণ পরিমাণে খারাপ লাগে, তাই সে চুপ করে আর থাকতে পারে না। বড় বৌদি তো ফটর ফটর ভালোই ইংরেজি বলে, আর আমাকে অশিক্ষিত বোকা বলছে। নিজে একটু মডার্ন, তাই আমাকে এখন সবার সামনে অপমান করা হচ্ছে। আমি গ্রামের মেয়ে হতে পারি, কিন্তু আমি বোকা নই। এই বলে সুচরিতা সবার সামনে দিয়ে রাজের সঙ্গে নিজের ঘরে চলে যায়। সে মুখে যতই বলুক না কেন যে সে বোকা নয়, কিন্তু দিনে দিনে তার গ্রাম্য কাজকর্মে তার বোকামির পরিচয় পাওয়া যায়। সুচরিতা এবং রাজের বিয়ের পর দেখতে দেখতে প্রায় 6 মাস কেটে যায়। একদিন হঠাৎ করে দুই বৌমা বমি করতে শুরু করে। ফলে রত্নাদেবী বাড়িতে ডাক্তারবাবু ডেকে নিয়ে আসে। আপনাদের সবাইকে কনগ্রাচুলেশন, কারণ আপনার দুই বৌমাই প্রেগনেন্ট। এখন আপনাকে দুই বৌমার ভীষণ পরিমাণে খেয়াল রাখতে হবে। আর হ্যাঁ, বৌমাদেরকে দিয়ে বাড়ির কোনো কাজই করানো যাবে না। ডাক্তারবাবুর এমন কথা শুনে রত্নাদেবী এবং তার দুই ছেলে খুবই খুশি হয়। শুনলে বৌমা, এখন তোমরা বাড়ির কোনো কাজ করবে না, দুজনেই খাটে শুয়ে আরাম করবে। আর আমি আমার দুই বৌমার জন্য বাড়িতে কাজের মেয়ে রাখবো, যাতে তোমাদের সেবায় কোনো রকমের ত্রুটি না থাকে। হ্যাঁ মা, তাহলে খুব ভালো হবে, কারণ এই সময় নিজের হাতে বাড়ির কাজ করলে পেটে চাপ পড়তে পারে। রত্নাদেবী তার দুই বৌমার জন্য আলাদা আলাদা করে দুটো কাজের মাসি রেখে দেয়।
যাতে কাজের মাসিরা তার অন্তঃসত্ত্বা দুই বৌমাকে ভীষণ সেবা যত্ন করতে পারে। কিন্তু হঠাৎ করে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে রত্নাদেবী দেখে যে তার বোকা ছোট বৌমা মাটিতে বসে ঘর মুছছে। এই দেখে রত্নাদেবী সুচরিতার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। কি ছোট বৌমা, তুমি অন্তঃসত্ত্বা অবস্থায় ঘর মুছছো কেন? আমি তোমার জন্য কাজের মাসি রেখেছি, আর তুমি কাজের মাসিকে কাজ না করিয়ে নিজেই কাজ করছো। এই অবস্থায় কাজ করলে তোমার তো শরীর খারাপ হতে পারে। না না মা, ওসব কাজের লোকের পেছনে বেশি টাকা খরচা করে লাভ নেই। আমি সেই জন্য কাজের লোক ছাড়িয়ে দিয়েছি। আপনি বরঞ্চ ওই টাকা দিয়ে বড় বৌদিকে ফল কিনে খাইয়ে দেবেন, তাহলে বড় বৌদির শরীর ভালো থাকবে। আর আমি বাড়ির কাজ নিজেই করব, কারণ আমি যখন পেটে ছিলাম তখন আমার মা সারা ঘরের কাজ একাই করত, তাই আমি এত শক্তিমান তৈরি হয়েছি। তোমার মাথা খারাপ হয়ে গেছে? এরকম অন্তঃসত্ত্বা অবস্থায় কোনোদিনও মাটিতে বসে ঘর মুছতে নেই। আর তোমার মায়ের ব্যাপার আলাদা ছিল, তোমার ব্যাপার আলাদা। দিনকাল এখন অনেক পরিবর্তন হয়েছে। আমার কিছু হবে না, এখন ঘর মোছা হয়ে গেলে আমি রান্নাঘরে গিয়ে আবার সবার জন্য রান্নাও করব। এভাবেই গ্রামের বোকা বৌমা কিছুতেই শাশুড়ি মায়ের কথা শুনতে চায় না। তখন তার শাশুড়ি মা বড় বৌমার ঘরে গিয়ে দেখে যে তার বড় বৌমা তখন শুয়ে আরাম করছে, বড় বৌমাকে ওষুধ খাইয়ে দিচ্ছে। এই দেখে তার শাশুড়ি মা খুবই খুশি হয়। ছোট বৌমা যদি তোমার মতো মডার্ন হতো তাহলে আমার কোনো চিন্তাই থাকতো না। তুমি কি সুন্দর কাজের মাসিকে দিয়ে সব কাজ করাচ্ছ, আর নিজের পেটে থাকা সন্তানের খেয়াল রাখছো। কিন্তু ছোট বৌমা কাজের মাসিকে তাড়িয়ে দিয়েছে আর নিজেই একা সব কাজ করছে। আমি আপনার ছোট বৌমাকে অনেকবার বারণ করেছিলাম, কিন্তু ও তো কোনো কথাই শোনেনি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ও কাজের মাসিকে তাড়িয়ে দিয়েছে। আর আমাকেও বলছিল জানেন, যে আমি যেন কাজের মাসিকে ছাড়িয়ে দিই আর মাঠে গিয়ে আমি দৌড়াদৌড়ি করি, কারণ মাঠে গিয়ে দৌড়ালে নাকি শরীর ভালো থাকবে। পাগল কোথাকার। শাশুড়ি মা এবং বড় বৌমা কথা বলছে এমন সময় সারা বাড়ি কালো ধোঁয়ায় ভরে ওঠে। এর ফলে রীতা কাঁদতে শুরু করে। তারা কিছুতেই ধোঁয়ার উৎস খুঁজে পায় না। মা, আমার ভীষণ কষ্ট হচ্ছে, এত কালো ধোঁয়া কোথা থেকে আসছে? আমাদের একবার রান্নাঘরে গিয়ে দেখা দরকার, মনে হচ্ছে ওখান থেকেই কালো ধোঁয়া আসছে। এই বলে রত্নাদেবী এবং রীতা রান্নাঘরে গিয়ে দেখে যে তাদের বোকা ছোট বৌমা মাটির উনুনে কাঠ কয়লা জ্বালিয়ে রান্না করছে, আর সেই ধোঁয়ায় সারা বাড়িতে ছড়িয়ে পড়েছে। ছোট বৌমা অন্তঃসত্ত্বা অবস্থায় এরকম একটা বোকা কাণ্ড ঘটিয়েছে তা দেখে শাশুড়ি মা এবং বড় যা কিছুতেই বিশ্বাস করতে পারে না। এই যে বাড়িতে গ্যাস থাকা সত্ত্বেও তুমি এরকম মাটির উনুন আর কাঠ কয়লা জ্বালিয়ে রান্না করছো কেন? এরকম বোকামির কারণে তুমি নিজের সন্তানের ক্ষতি তো করবেই, আর তার সাথে সাথে আমার সন্তানেরও ক্ষতি করে দেবে। আমাদের সন্তানের কোনো ক্ষতি হবে না বৌদি, কারণ আমরা গ্রামে এরকম ভাবেই কাঠ কয়লা জ্বালিয়ে রান্না করতাম। এরকম ধোঁয়া বাচ্চাদের শরীরে গেলে ভালো, প্রথমে একটু কষ্ট হয় কিন্তু তারপর ধীরে ধীরে সয়ে যাবে। রীতা কিছুতেই এরকম কালো ধোঁয়া সহ্য করতে পারে না, তাই সে নাক মুখ চাপা দিয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। অন্তঃসত্ত্বা অবস্থায় সুচরিতার বোকামি যেন বেড়েই চলে। এভাবেই দেখতে দেখতে 9 মাস পর বাড়ির দুই বৌমা দুটো ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয়। মডার্ন বড় বৌমার ডেলিভারি খুব সহজেই হয়ে গেলেও ছোট বৌমার ডেলিভারি হতে সামান্য সমস্যা দেখা দেয়, কারণ সে অন্তঃসত্ত্বা অবস্থায় এত পরিমাণে কাজ করেছিল যে তার ডেলিভারিতে সমস্যা হয়। ডেলিভারি হওয়ার পর, ছোট বৌমা, আমি তোমাকে অন্তঃসত্ত্বা অবস্থায় অনেকবার কাজ করতে বারণ করেছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথা শোনোনি, তাই আমার এক নাতি অপুষ্টির শিকার হয়েছে। তোমাকে কিন্তু এবার তোমার সন্তানের ভালো করে যত্ন নিতে হবে। আপনি একদম চিন্তা করবেন না মা, আমি ওকে সর্ষের তেল মাখিয়ে রোদের মধ্যে এমন শুকাবো যে সমস্ত পুষ্টি এমনি পালিয়ে যাবে। বাচ্চাদেরকে সর্ষের তেল মাখিয়ে রোদের মধ্যে ফেলে রাখতে হয়, এর ফলে ওদের শরীরে আর কোনো রোগই থাকে না। ভুলেও তুমি এসব কাজ করতে যেও না সুচরিতা, তুমি এসব কাজ করতে গেলে বাচ্চার কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু বোকা বৌমা তাদের কোনো কথাতেই পাত্তা দেয় না। সে তার ছেলেকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর হঠাৎ করে সুচরিতার ছেলে ভীষণ জোরে জোরে কেঁদে ওঠে। এর ফলে রত্নাদেবী এবং তার বড় বৌমা দৌড়ে ছাদে গিয়ে দেখে যে সুচরিতা সত্যি সত্যি তার বাচ্চা ছেলেকে গায়ে সর্ষের তেল লাগিয়ে চড়া রোদে ফেলে রেখেছে। আর এই দেখে তারা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। ছোট বৌমা, তোমার তো ছেলের প্রতি কোনো মায়া মমতা কিছুই নেই। এত চড়া রোদের মধ্যে নিজের ছেলেকে কেউ ফেলে রাখে? তোমার ছেলের গায়ে এবার ফোসকা পড়ে যাবে। নিজের ছেলেকে এরকম ভাবে কষ্ট দিও না তুমি। আমাদের গ্রামের মায়েরা এরকম ভাবে বাচ্চাদেরকে তেল মাখিয়ে রোদে রেখে দেয়, আর এর ফলে বাচ্চাদের হাড় খুবই শক্ত হয়। আপনি কোনো চিন্তা করবেন না,
আর বড় বৌদি, এবার নিচ থেকে তোমার ছেলেকেও নিয়ে এসো। তোমার ছেলেকেও সর্ষের তেল মাখিয়ে দেবো, তাহলে দুই ভাইয়ের হাড় একেবারে শক্ত হয়ে যাবে। রীতা তার বোকা জায়ের এমন কথা শুনে খুবই ভয় পেয়ে যায়, তাই সে দৌড়ে গিয়ে নিজের বাচ্চাকে জড়িয়ে ধরে। সেই জন্য সুচরিতা তার মডার্ন জায়ের বাচ্চার গায়ে হাত লাগাতে পারে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিকে বাড়ির মডার্ন বড় বৌমা বাড়ির কাজের মাসির সাহায্যে নিজের ছেলের খুবই ভালো মতো খেয়াল রাখে, আর অন্যদিকে বোকা বৌমার বাচ্চা ছেলে সবসময় কান্নাকাটি করে। একি সুচরিতা, তোমার 5 মাসের ছোট বাচ্চাকে তুমি গরুর খাঁটি দুধ আর ঘি খাওয়াচ্ছ কেন? গরুর দুধ ভীষণ ভারী হয়, তুমি জানো না? এরকম গরুর দুধ আর ঘি বাচ্চাদের পেটে সহ্য হয় না। বাচ্চাদেরকে সব খাওয়াতে হয় বৌদি, না হলে ওসব ডাক্তারবাবু কি সেরিলেক 1, তারপর আবার কি সব গুঁড়ো দুধ জলে মিশিয়ে খেতে দিয়েছে। ওইসব খেলে আমার ছেলের পেট খারাপ করবে, আর ঘি খাইয়েই মানুষ করব, কারণ আমি নিজে ছোটবেলায় গরুর দুধ আর ঘি খেয়ে মানুষ হয়েছি। সুচরিতা তার ছোট 5 মাসের ছেলেকে গরুর দুধ এবং ঘি খাওয়ানোর ফলে বাচ্চা ছেলেটি ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে। এভাবেই প্রত্যেকদিন সুচরিতা তার ছেলেকে সর্ষের তেল মাখিয়ে রোদে রেখে দেয়, আর তাকে গরুর দুধ এবং ঘি খাওয়ানোর ফলে কিছুদিনের মধ্যেই তার ছেলের ভীষণ শরীর খারাপ করে, আর সে দিনে অনেকবার করে পটি করতে শুরু করে। কিন্তু তবুও সুচরিতা তার বোকামি ছেড়ে দেয় না। অন্যদিকে মডার্ন বৌমার ছেলে বেশ সুন্দর ফুটফুটে হয়, আর ইতিমধ্যেই সে বসতেও শিখে যায়। কিন্তু সুচরিতার ছেলে সারাদিন নির্জীব হয়ে বিছানায় পড়ে থাকে। মা, আমার মনে হয় সুচরিতার ছেলেকে এবার ডাক্তার দেখানো দরকার, না হলে কিন্তু বাড়ির একটা বড় ক্ষতি হয়ে যাবে। আপনি আপনার বোকা বৌমার কথা শুনবেন না, আপনি এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আসুন। হ্যাঁ বৌমা, তুমি একদম ঠিক কথাই বলেছো, আমি এক্ষুনি ডাক্তার ডাকছি। আরে, আমার ছেলের কিচ্ছু হয়নি, ওর মনে হয় খারাপ নজর লেগেছে, তাই আমি ওর নজরটা ঝাড়িয়ে দিলে আমার ছেলে একেবারে ঠিক হয়ে যাবে, ডাক্তার ডাকার কোনো দরকার নেই। এই বলে সুচরিতা তার ছেলেকে নিয়ে ঘরে চলে যায়। সে নজর ঝাড়ানোর জন্য নিজের ছেলের চোখে, মাথায় এবং সারা গায়ে মোটা করে কাজল পরাতে শুরু করে। আই চাঁদাই সোনার কপালে টিপ দিয়ে যা, আমার ছেলের গায়ের থেকে যেন সব খারাপ নজর কেটে যা, আমার ছেলের শরীর যেন একেবারে ঠিক হয়ে যায়। সুচরিতার এরকম কাজল পরানো কাণ্ড দেখে তার শাশুড়িমা এবং বড় জা ভয়ের চোটে আটকে ওঠে। বৌমা, তুমি তোমার ছেলেকে নিয়ে যা ইচ্ছে তাই শুরু করেছো, একেবারে বোকা মেয়ে কোথাকার। এরকম করে কাজল পরিয়েছো বলে তোমার ছেলের গায়ে আবার র্যাশ উঠেছে, আর তোমার ছেলের চোখ পুরো লাল হয়ে গেছে। আমি আমার নাতির উপর এরকম অত্যাচার আর কিছুতেই সহ্য করব না। বোকা মেয়ে, তুমি যদি এবার বেশি বাড়াবাড়ি করো তাহলে আমি তোমার নামে বাচ্চাদের উপর অত্যাচার করেছো বলে পুলিশে কমপ্লেন করব। তুমি যেদিন থেকে বাড়িতে বিয়ে করে এসেছো, তুমি সেদিন থেকেই প্রমাণ করতে চাইছো যে শহুরে আদব কায়দা খারাপ আর গ্রামের আদব কায়দা ভালো, কিন্তু সবসময় গ্রামের আদব কায়দা ভালো নাও হতে পারে। আমি আপনাদের কোনো কথা শুনবো না, আর আমার ছেলের নজর যখন কাটছে না তখন আমি আমার ছেলেকে ঝাঁটার বাড়ি মারবো, কারণ আমাদের গ্রামে ওঝারা বাচ্চাদেরকে ঝাঁটার বাড়ি মেরে ঠিক করে দেয়। ঝাঁটার বাড়ি মারলে আমার ছেলে একদম ঠিক হয়ে যাবে। এই বলে সুচরিতা ঝাঁটা নিয়ে এসে তার নিজের ছেলেকে মারতে যায়, আর তখনই সঙ্গে সঙ্গে রীতা ও রত্না দেবী সুচরিতার হাত চেপে ধরে, আর সেই সাথে রীতা সুচরিতার গালে একটা জোরে থাপ্পড় মারে। তুমি যে এরকম ধরনের বোকা আর অসভ্য মেয়ে আমাদের জানা ছিল না, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত। তোমার এত বড় সাহস যে তুমি তোমার এই ছোট ছেলেকে ঝাঁটার বাড়ি মারবে। তুমি সেই অন্তঃসত্ত্বা অবস্থা থেকে যা নয় তাই শুরু করেছিলে, কিন্তু আমি এতদিনে তোমাকে কিচ্ছু বলিনি। তবে আজকে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। এই বলে রীতা ডাক্তারবাবুকে ফোন করে, আর তাকে ফোনের মধ্যে সমস্ত ঘটনা বলে দেয়। ডাক্তারবাবু ভীষণ ভয় পেয়ে যায়, আর তাড়াতাড়ি করে সেখানে ছুটে আসে। সুচরিতা, আমি আপনাকে বারবার বলেছিলাম যে আপনার ছেলে অপুষ্টির শিকার হয়েছে, আর ছেলেকে ভালো করে যত্ন নিতেও বলেছিলাম, কিন্তু আপনি তোকে গরুর দুধ ঘি খাইয়েছেন, সর্ষের তেলও মাখিয়েছেন, রোদে রেখেছেন, আর এখন আবার ঝাঁটার বাড়ি মারছেন। আপনার ছেলেকে দেখে মনে হচ্ছে আর বেশি দিন বাঁচবে না। আমার আর কিচ্ছু করার নেই। ছেলে মরে যাওয়ার কথা শুনে সুচরিতা খুব ভয় পেয়ে যায়, আর সে নিজের ছেলের দিকে তাকিয়ে দেখে যে সে নির্জীব হয়ে ঘুমিয়ে আছে। হাজারবার ডাকলেও সুচরিতার ছেলে সাড়া দেয় না, ফলে ডাক্তারবাবু তৎক্ষণাৎ সুচরিতার ছেলে চিকিৎসা করতে শুরু করে দেয়। আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো আমার ছেলের উপর বোকা বোকা অত্যাচার করব না। আমি ছোটবেলায় যেভাবে মানুষ হয়েছি আমি আমার ছেলেকে সেইভাবে মানুষ করতে চাইছিলাম, কিন্তু আমি আর কখনো এরকম করব না। সবাই আমাকে ক্ষমা করে দিন আপনারা। ডাক্তারবাবু অনেক কষ্ট করে সেই ছোট্ট ছেলেকে সুস্থ করে তোলে।
তারপর থেকে সুচরিতা আর কোনোদিনও কোনো বোকামি করে না, আর রিতার কাছ থেকে সে ছেলে মানুষ করার ভালো করে শহুরে আদব কায়দা শিখে নেয়। ফলে সে আর আগের মতো বোকা থাকে না। এভাবেই তারা দুই যা মিলে সুখে শান্তিতে সংসার করে এবং ভালো করে তাদের ছেলে মানুষ করতে থাকে।